আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। শুরুতেই ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। 21শে আগস্ট গ্রেনেড হামলা, আসামিদের খালাস দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের আদেশ 4 সেপ্টেম্বর। আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলায় বিচার শুরু। জুলাই হত্যা নিয়ে জাতিসংঘের রিপোর্ট 3 মাসের মধ্যে গেজেটভুক্ত করতে হাইকোর্টের নির্দেশ। এনবিআর বিলুপ্তির পথে আরও এক ধাপ অগ্রগতি, 2টি বিভাগ গঠনের বিষয়টি চূড়ান্তভাবে অনুমোদন। ডেঙ্গুতে 24 ঘন্টায় 5 জনের মৃত্যু, এ নিয়ে এবছর মৃত্যু দাঁড়ালো 110 জনে। একই সঙ্গে বাড়ছে চিকুনগুনিয়া। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। গার্ডেন ফ্রেশ টেকনোলজির কঙ্কা ফ্রিজে 14 দিনেরও বেশি সময় খাবার থাকে ফ্রেশ। অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার যুক্ত কঙ্কা ফ্রিজে এক খাবারের গন্ধ অন্য খাবারে যেতে পারে না। এবার বিস্তারিত সংবাদ। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাসের বিরুদ্ধে আপিলের রায় 4 সেপ্টেম্বর। বৃহস্পতিবার শুনানি শেষে রায়ের এই দিন ঠিক করে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ। আসামি পক্ষের আইনজীবীরা চূড়ান্ত রায়ে আসামিদের খালাস পাওয়ার আশা প্রকাশ করেন। রিপোর্ট ফজলে রাব্বির। 2004 সালের 21 আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার সমাবেশে চালানো হয় ভয়াবহ গ্রেনেড হামলা। নিহত হয় আওয়ামী লীগের 24 জন নেতাকর্মী, আহত হন শতাধিক। 2008 সালে বিচারিক আদালত লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড ও তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। গত বছরের 1 ডিসেম্বর এই মামলায় হাইকোর্ট যথাযথ সাক্ষ্য প্রমাণ না পাওয়ায় সব আসামিকে খালাস দেয়। এই রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্র। বৃহস্পতিবার এই মামলার চূড়ান্ত শুনানিতে আসামির পক্ষ থেকে বলা হয়, হাইকোর্টের রায়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। আপিলে এই রায় বহাল থাকবে আশা তাদের। নিরপরাধ যে মানুষগুলো ইনক্লুডিং মিস্টার তারেক রহমান, যাদেরকে অন্যায়ভাবে এই মামলায় ফাঁসি দেওয়া হয়েছিল, যাবজ্জীবন দেওয়া হয়েছিল, যারা বছরের পর বছর কন্ডেম সেলে ছিলেন, যারা প্রায় 18 বছর, 16 বছর, 17 বছর, 18 বছর যারা জেলে ছিলেন। আজকে আমাদের আপনার আব্দুল সালাম পিন্টু সাহেব একটু আগে কোর্টে এসছেন, এই ভদ্রলোক 17 বছর জেলে ছিলেন। লুৎফুজ্জামান বাবর সাহেব প্রায় 16-17 বছর, 18 বছর জেলে ছিলেন। কাজেই আমরা হাইকোর্ট বিভাগে যেই রায় ছিল খালাসের, সেই রায় যাতে বহাল থাকে এইভাবে আমরা নিবেদন করেছি এবং আমরা আশাবাদী। সর্বোপরি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করজোড়ে আমরা প্রার্থনা করি যেন এই খালাসের রায় বহাল থাকে এবং আমরা আশা করি যে এই খালাসের রায় বহাল থাকবে। আমরা প্রত্যাশা করেছিলাম যে একটা ন্যায় বিচার হবে এবং প্রকৃত দোষীদের শাস্তি হবে, কিন্তু দেখা গেল যে প্রকৃত দোষীদের শাস্তি দিতে গেলে হয়তো থলের বিড়াল বের হয়ে যাবে। যে কারণে শেখ হাসিনা তার রাজনৈতিক উদ্দেশ্য এবং প্রতিহিংসার হিসাবে জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় অন্তর্ভুক্ত করলেন শুধুমাত্র রাজনৈতিক কারণে। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে বেগম খালেদা জিয়াকেও মামলাটিতে জড়াতে চেয়েছিল বলে অভিযোগ বাবরের আইনজীবীর। বাবর সাহেব যে কথাটা আমাকে প্রায়ই বলেন, তিনি বলেন যে তাকে এই মামলার আসামি করা হয়েছে কারণ তাকে বারবার বলা হয়েছে ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে বলার জন্য। তিনি এটা বলতে রাজি হন নাই, এই জন্যই বারবার তাকে এই ধরনের অনেকগুলো মামলায় আসামি করা হয়েছে। প্রায় 17টা মামলার আসামি করা হয়েছে ওনাকে। ফলে আমরা এক্সপেক্ট করি 4 সেপ্টেম্বর সকলেই বেকসুর খালাস পাবেন। 4 সেপ্টেম্বর রায়ের মধ্য দিয়ে 21 বছর পর এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি হবে আপিল বিভাগে। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল সহ 16 জনের বিচার শুরু হয়েছে। 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। এদিকে এই মামলায় রাজসাক্ষী হতে চান পুলিশ সদস্য শেখ আফজালুল হক। এ ব্যাপারে তিনি ট্রাইব্যুনালে আবেদন করেছেন।
জুলাই আগস্টের আন্দোলনের সময় আশুলিয়ায় ৬ জন যুবককে গুলি করে হত্যা ও জীবন্ত পুড়িয়ে ফেলার ঘটনায় অভিযুক্ত ১৬ জনের বিচার শুরু হয়েছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত বিচারিক প্যানেল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করার বিষয়ে রায় ঘোষণা করেন। এর মাধ্যমে মামলার বিচারিক কার্যক্রম শুরু হলো। এর আগে গত ৭ আগস্ট প্রসিকিউশন তাদের অভিযোগ গঠন বিষয়ক শুনানি শেষ করে। গত ২ জুলাই প্রসিকিউশন এই মামলায় ১৬ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেয়। গত বছরের ৫ আগস্ট আশুলিয়ায় এই ভয়াবহ ঘটনা ঘটে। পুলিশের গুলিতে ৬ জন তরুণ প্রাণ হারান। এরপর তাদের মৃতদেহ একটি পুলিশ ভ্যানে তুলে আগুন ধরিয়ে দেয়া হয়। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় গণহত্যার বিচারের দাবি এবং জাতিসংঘের প্রতিবেদনকে ঐতিহাসিক দলিল হিসেবে ঘোষণা দিয়েছে হাইকোর্ট। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী ৩ মাসের মধ্যে জুলাই রেভুলেশন ২০২৪ হিসেবে গেজেট নোটিফিকেশন করার নির্দেশনা দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশনা দেয়। রিটকারী আইনজীবী মোহাম্মদ তানভীর আহমেদ জানান, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় মানবাধিকার লঙ্ঘন বিষয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তরের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনকে ঐতিহাসিক দলিল হিসেবে কেন ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট। প্রমাণ হিসেবে ভবিষ্যৎ প্রজন্মের জ্ঞান আহরণ বা গবেষণার উদ্দেশ্যে প্রতিবেদনটি কেন সংরক্ষণ করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে রুলে। এই রুলের ওপর রায় ঘোষণা করা নির্ধারিত দিন ছিল ৩ আগস্ট, কিন্তু রাষ্ট্রপক্ষ সময় চাওয়ায় আজ সেই রায় দেয়া হয়েছে। ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো বিশ্লেষণ ও গুরুতর আহত সহ অনেক বিক্ষোভকারীর সঙ্গে কথা বলে প্রতিবেদন তৈরি করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর। ওই প্রতিবেদন গত ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয়। জাতিসংঘের প্রতিবেদনটি যুক্ত করে চলতি মাসে সম্পূরক আবেদনটি করেন রিট আবেদনকারী। রাজস্ব আদায় ও রাজস্ব নীতি ব্যবস্থাপনার পৃথকীকরণে আলাদা ২টি বিভাগ গঠনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা ছাড়াও আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সহ অন্যান্য উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে সিদ্ধান্ত হয় রাজস্ব নীতি ব্যবস্থাপনা বিভাগের যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে যে কোনো ক্যাডার থেকে নেওয়া হবে। এছাড়া বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা এভিলেশন চুক্তির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এর ফলে এখন থেকে দুই দেশের অফিসিয়াল পাসপোর্টধারীরা বিনা ভিসায় পাকিস্তান যেতে পারবে। পাকিস্তানের অফিসিয়াল পাসপোর্টধারীদেরও বাংলাদেশে আসতে ভিসা লাগবে না। জানানো হয় ২৪ তারিখ থেকে কক্সবাজারের রোহিঙ্গা সম্মেলনে ৪০টিরও বেশি দেশের প্রতিনিধি অংশ নেবে। ডাকসু নির্বাচনে ছবিসহ ভোটার তালিকা তৈরির দাবি জানিয়েছেন সাধারণ ছাত্র অধিকার পরিষদ মনোনীত ভিপি প্রার্থী মোহাম্মদ বিন ইয়ামিন মোল্লা। আর ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, নির্বাচিত হলে আগামীতে জুলাইয়ের চেতনায় সকল দলের সহ অবস্থান নিশ্চিতে কাজ করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলন করেন ছাত্র অধিকার পরিষদ মনোনীত ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা। ভোট ফর চেঞ্জ অ্যান্ড চেঞ্জ ফর ডাকসু নামে এই সময় তাদের প্যানেল ঘোষণা করেন তিনি। ডাকসু নির্বাচনে বিজয়ী হয়ে ক্যাম্পাসে পড়াশোনার পরিবেশ ফিরিয়ে আনার পাশাপাশি শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের গবেষণার পক্ষে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। একই দিন দুপুরে সাংবাদিকদের সাথে কথা বলেন ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। এ সময় তিনি বলেন, ভবিষ্যতে হলগুলোতে গেস্ট রুম কালচার চিরতরে বন্ধ করে একটি সুন্দর ক্যাম্পাস গঠনে মনোযোগী হবেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির নামে আর কোনোদিন যাতে সাধারণ শিক্ষার্থীদের উপর কেউ অত্যাচার জুলুম চালাতে না পারে সে বিষয়ে সজাগ থাকার প্রতিশ্রুতিও দেন তিনি। যখন আমাদের প্যানেল ঘোষণা হয়েছে, ঘোষণা হওয়ার পর আমরা আমাদের নিত্যানন্দ পাল এই মুহূর্তে আপনাদের সামনে বিশ্ববিদ্যালয়ের যে পড়াশোনার পরিবেশ সেটা কিন্তু সম্পূর্ণভাবে বিলুপ্তির পথে। এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা স্টুডেন্ট যখন ভর্তি হওয়ার পরে সে প্রথমে গেস্ট রুম গণরুমে গিয়ে তারপর তার সিনিয়রদের কাছ থেকে শুনতেছে ডিপার্টমেন্টের পড়াশোনা করতে হবে না, পড়াশোনার প্রয়োজন নাই, রেজাল্ট প্রয়োজন নাই, দুদিন পরে বিসিএস এর পড়াশোনা করবা, না হলে রাজনীতি করো, মিছিল করো। এই যে একটা নিকৃষ্ট ধ্যান ধারণা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে যে ধ্বংস করে দেওয়ার যে একটা ধ্যান ধারণা, এখান থেকে নিঃসন্দেহে আমরা বেরিয়ে আসবো এবং সেই রাজনৈতিক সংস্কৃতিকে আমরা মূলোৎপাটন করব। যে একটি দলের চাওয়ার প্রেক্ষিতে তাদের প্রভাবের কারণে
ডাকসুর মনোনয়ন জমা দেওয়ার সময় একদিন বাড়িয়ে দেওয়া হয়। আর এইদিকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিশ্ববিদ্যালয়ের এই প্রায় 40,000 ভোটারের যে দাবি, প্রার্থীর যে দাবি, যৌক্তিক দাবি আমরা বলতেছি যে আপনারা নাম ব্যালট নাম্বারের পাশে ছবি যুক্ত করেন, এইটা তারা যুক্ত করতেছে না। আমরা যৌক্তিক দাবির কথা বলতেছি যে সেই 19 সালে যারা আমাদের উপরে হামলা করেছে, যাদের নেতৃত্বে হামলা হয়েছে, অন রেকর্ড আছে সেই বিষয়গুলো, সেগুলোর আপনারা বিচার করেন, সেগুলো তারা বিচার করতেছে না, সেগুলো তারা ঝুলিয়ে রেখেছে। এই বিষয়ে সংবাদ সম্মেলনের আহ্বান করেছি। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, বিচার ও সংস্কারকে পাশ কাটিয়ে সরকার যদি নির্বাচনের দিকে অগ্রসর হয় তাহলে দেশের মানুষের জন্য তা কাঙ্ক্ষিত গণতন্ত্রের রূপান্তর ঘটাতে সক্ষম হবে না। দুপুরে রংপুরের হারাগাছে এক পথসভায় তিনি এসব কথা বলেন। আখতার হোসেন বলেন, সরকার চাইলে যে কোনো সময় নির্বাচন দিতে পারে, তবে তার আগে সকল সংস্কার বাস্তবায়ন, বিচার প্রক্রিয়া দৃশ্যমান, মাঠ প্রশাসনের নিরপেক্ষতা ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। বাংলাদেশের নতুন সংবিধানের বাস্তবতায় সরকার গণপরিষদ নির্বাচন আয়োজন করলে এনসিপি তাতে সাধুবাদ জানাবে বলেও মন্তব্য করেন তিনি। সরকার যে নির্বাচনের সময়সীমার কথা বলেছে, যে কোনো সময় নির্বাচন আয়োজন করতে পারে সরকার, কিন্তু তার আগে সরকারের অবশ্য পালনীয় কিছু কর্তব্য রয়েছে। সংস্কারগুলোকে বাস্তবায়ন করা, বিচারকে দৃশ্যমান পর্যায়ে উন্নীত করা এবং মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা, একটা লেভেল প্লেইং ফিল্ড ইনশিওর করা। সেই জায়গাগুলোতে সরকার যত দ্রুত এটা করতে পারবে তত দ্রুত সরকার নির্বাচনের দিকে অগ্রসর হতে পারে। এবং বাংলাদেশে যেহেতু একটা নতুন সংবিধানের বাস্তবতা রয়েছে, সে জায়গা থেকে গণপরিষদ নির্বাচনের দাবি আমরা অনেক আগে থেকেই সরকারের কাছে করে এসেছি। সরকার যে কোনো সময় গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে পারে, সে ব্যাপারে আমরা সরকারের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাবো। ডেঙ্গুতে গেল 24 ঘন্টায় প্রাণহানি হয়েছে 5 জনের। এই নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হলো 110 জনের। একদিনে 311 জন সহ এবছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা 27,782 জন। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, ডেঙ্গুর পাশাপাশি রাজধানীতে বাড়ছে এডিস মশাবাহিত রোগ চিকুনগুনিয়া। তবে এবারে ডেঙ্গু রোগের উপসর্গ ভিন্ন বলে জানাচ্ছেন চিকিৎসকরা। বিস্তারিত মামুন আব্দুল্লাহর রিপোর্টে। হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর ভয়াবহতা ভাবাচ্ছে সবাইকে, বাড়ছে রোগীর সংখ্যাও। তবে এবার পুরনো উপসর্গের পাশাপাশি দেখা দিচ্ছে নতুন নতুন উপসর্গ। রোগীর আত্মীয় ও ডাক্তাররা বলছেন, খুব দ্রুত কাবু হয়ে যাচ্ছে আক্রান্তরা। 3 দিন ধরে আছে, অনেক ব্যথা, অনেক জ্বর আর ব্যথা কমতেছে না, একটুও না। ওষুধ খাইলেও কমতেছে না। 2টা রিপোর্ট করার পরে এরপরে আছে 3000-এ। এখন ডাক্তারে বললো যে রক্ত লাগবে, পরে রক্ত ম্যানেজ করছি, আরো রক্ত লাগবে, এক ব্যাগ শুধু ম্যানেজ করছি। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে আরো 5 জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে 110 জনে দাঁড়িয়েছে। এছাড়া গত 24 ঘন্টায় ডেঙ্গু নিয়ে নতুন করে 311 জন হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসকরা বলছেন, এবারের উপসর্গ ভিন্ন, তাই বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ তাদের। প্রথমে জ্বর, আর যাদের হ্যামোরেজিং থাকে, তাদের ব্লিডিং থাকে, শরীরে অনেক জায়গায় র্যাশ থাকে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 3 জন মারা গেছেন। পাশাপাশি এই সময়ে রাজশাহী বিভাগে 2 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে গত 24 ঘন্টায় বরিশাল বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী 82 জন হাসপাতালে ভর্তি হয়েছে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক অর্থ ও বাণিজ্য সংবাদ। সূচক কমার মধ্য দিয়ে সপ্তাহ শেষ করল দেশের 2 শেয়ার বাজার, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। সূচক হারানোর আগের দিনের ধারাবাহিকতায় ডিএসসিতে সাধারণ সূচক কমেছে 4 পয়েন্ট। দেশের প্রধান পুঁজিবাজার ডিএসসিতে আজ সূচক বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন শুরু হলো। মাত্র 10 মিনিট পরে সূচক নিম্নমুখী হয়ে যায়। সকাল 10:30টার পর সূচক আবারও উপরের দিকে ওঠার চেষ্টা করে, তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। এরপর সূচকের ব্যাপক ওঠানামা শুরু হয়। দিন শেষে ডিএসসি সাধারণ সূচক কমে দাঁড়িয়েছে 5347 পয়েন্ট। লেনদেন হওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে 117টির, কমেছে 208টির ও অপরিবর্তিত রয়েছে 72টির। ব্যাংকের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হবার প্রবণতাও খানিকটা কম ছিল আজ। মোট লেনদেন হয়েছে 766 কোটি টাকা।
CBC Tiles, swing to luxury. নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি, সাথে থাকুন, ফিরে এসে থাকছে। মুন্সিগঞ্জের শ্রীনগরে প্রাইভেট কার উল্টে 3 জন নিহত, আহত 2 জন। খাগড়াছড়ির রামগড়ে মা মেয়েকে গলা কেটে হত্যা। আগামী 5 বছরের মধ্যে চাঁদে পারমাণবিক চুল্লি বা নিউক্লিয়ার রিয়েক্টর স্থাপন করতে যাচ্ছে নাসা। গবেষকরা বলছেন এটি হবে এক নতুন যুগের সূচনা, যা শুধু চাঁদ নয়, ভবিষ্যতে মঙ্গল সহ অন্যান্য গ্রহে মানুষের উপস্থিতি নিশ্চিত করতে সহায়তা করবে। people.com-এর প্রকাশিত তথ্য মতে নাসার লক্ষ্য হল একটি টেকসই শক্তি ব্যবস্থা গড়ে তোলা, যাতে চাঁদে আবাসন, গবেষণা এবং শিল্প কার্যক্রম দীর্ঘ সময় চালানো সম্ভব হয়। ভবিষ্যতে চাঁদে বসতি স্থাপন ও বৈজ্ঞানিক গবেষণার পরিকল্পনা রয়েছে বিজ্ঞানীদের, কিন্তু চাঁদের পরিবেশ পৃথিবী থেকে একেবারেই আলাদা। সেখানে দিনের আলো থাকে টানা প্রায় 14 দিন, রাতও থাকে টানা 14 দিন। এত দীর্ঘ সময় অন্ধকারে সৌরশক্তির ব্যবহার কার্যত অসম্ভব। তাছাড়া চাঁদের তাপমাত্রা চরমভাবে ওঠানামা করে, যা যন্ত্রপাতি ও মানুষের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। ওয়ার্ডের বিশ্লেষণ অনুযায়ী এই পরিস্থিতিতে পারমাণবিক শক্তি একমাত্র নির্ভরযোগ্য উৎস, যা নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করতে পারবে। নাসা এবং যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ এনার্জি যৌথভাবে ফিউশন সারফেস পাওয়ার নামে একটি নতুন প্রকল্প হাতে নিয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে এই প্রকল্পে প্রায় 100 কিলোওয়াট শক্তি উৎপাদনক্ষম রিয়েক্টর তৈরি করা হচ্ছে, যা প্রায় 80টি বাড়ির জন্য বিদ্যুৎ সরবরাহ করতে পারবে। এর আগেও নাসা কিলো পাওয়ার নামে একটি ছোট আকারের রিয়েক্টর পরীক্ষামূলকভাবে তৈরি করে, যা সফলও হয়েছিল। নতুন পরিকল্পনায় রিয়েক্টর এমনভাবে বানানো হবে যাতে এটি সহজে চাঁদে নিয়ে যাওয়া যায় এবং বহু বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে কাজ করতে পারে। একটি পারমাণবিক রিয়েক্টর থাকলে চাঁদে মহাকাশচারীরা অনেক বেশি সময় ধরে কাজ করতে পারবেন। লাইফ সায়েন্সের মতে এটি রোভার, গবেষণাগার, 3D প্রিন্টিং প্রযুক্তি, এমনকি জীবন ধারণের জন্য প্রয়োজনীয় অক্সিজেন উৎপাদন ব্যবস্থাকে সক্রিয় রাখবে। এর পাশাপাশি চাঁদের টেকসই শক্তির উপস্থিতি ভবিষ্যতে মঙ্গল অভিযানের জন্য অভিজ্ঞতা হিসেবে কাজ করবে। একে মহাকাশে উপনিবেশ স্থাপনের প্রথম ধাপ বললেও ভুল হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। পরিকল্পনাটিতে বেশ কিছু সীমাবদ্ধতাও রয়েছে। পারমাণবিক উপাদান মহাকাশে পাঠানো সবসময় ঝুঁকিপূর্ণ। লঞ্চিংয়ের সময় কোনো দুর্ঘটনা ঘটলে তা পৃথিবীর জন্য বিপজ্জনক হতে পারে। সিভিল বিটের মতে রেডিয়েশন এবং নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক মহলে এখনো অনেক উদ্বেগ রয়েছে। তাছাড়া আন্তর্জাতিক আইন বা আউটার স্পেস ট্রিটি অনুযায়ী কোনো দেশ চাঁদকে নিজেদের বলে দাবি করতে পারে না। অথচ চাঁদে প্রথম পারমাণবিক রিয়েক্টর স্থাপনকারী দেশ প্রযুক্তিগত ও রাজনৈতিকভাবে সুবিধা পেতে পারে। এ নিয়ে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হওয়াও অস্বাভাবিক নয়। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী যদি নাসা এই লক্ষ্য সফলভাবে অর্জন করে, তবে এটি হবে মহাকাশ অভিযানের এক যুগান্তকারী পদক্ষেপ। মানব সভ্যতা প্রথমবারের মতো পৃথিবীর বাইরে টেকসই শক্তি ব্যবস্থা স্থাপন করবে। এর মাধ্যমে ভবিষ্যতে চাঁদের শিল্প, খনিজ আহরণ এবং স্থায়ী উপনিবেশ গড়ে তোলার পথ সুগম হতে পারে। সবচেয়ে বড় কথা, মঙ্গল গ্রহে মানুষের পদচারণার স্বপ্ন বাস্তবায়নে এটি হবে এক অনন্য প্রস্তুতি। ইমরান মাহমুদ, বাংলাদেশ। শুল্ক ইস্যুতে ক্রমেই তিক্ততা বাড়ছে ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে। ভারতের ওপর জেঁকে বসেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপিত 50% শুল্কের বোঝা। উত্তপ্ত এই বাণিজ্য দ্বন্দ্বের মাঝেই হঠাৎ বাতিল হয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের ভারত সফর, যা দুই দেশের মধ্যকার আস্থার সংকট আরও গভীর করেছে। মহাদেশীয় পরাশক্তি ও প্রতিবেশী চীনের সাথেও সম্পর্কের টানাপোড়েন চলছে ভারতের। তবে এর মাঝেই ভারতকে স্বস্তির খবর দিল চীন। ভারতীয় একাধিক পণ্যের ওপর আরোপিত রফতানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানালো দেশটি। বেইজিং জানিয়েছে ভারতের সার, রেয়ার আর্থ খনিজ ও ম্যাগনেট এবং টানেল বোরিং মেশিনের ওপর আরোপিত রফতানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। 20 আগস্ট ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার খবর বলছে, দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে এক বৈঠকে এই আশ্বাস দিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
জয়শঙ্করের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করেই ওয়াং ই বলেন, ভূরাজনীতি দ্রুত বদলে যাচ্ছে, একটি দেশের একতরফা জবরদস্তি এর কারণ। ওয়াং ই বলেন, এমন পরিস্থিতিতে 280 কোটি জনসমষ্টির এই দুই দেশের উচিত বৈশ্বিক দায়িত্বশীলতার পরিচয় দেওয়া। চলতি বছরের এপ্রিলে চীনের রফতানি নিষেধাজ্ঞার পর এই তিনটি বিষয়ে স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের শ্রীনগরে একটি দ্রুত গতির প্রাইভেট কার উল্টে ঘটনাস্থলেই 2 জন সহ 3 জন আহত হয়েছেন আরো 2 জন। উপজেলার 16ঘর যাত্রী ইউনি এলাকায় বৃহস্পতিবার সকাল 6টার দিকে দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আরো 2 জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর ব্যক্তির অবস্থা গুরুতর বলে জানিয়েছেন শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মমিন উদ্দিন। দুর্ঘটনায় এক নারী সহ 3 জন নিহত হন। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, এক্সপ্রেসওয়েতে মাওনা থেকে ঢাকামুখী লেনে দ্রুতগতির প্রাইভেট কার উল্টে গেলে ঘটনাস্থলেই 2 জন মারা যান। নিহতরা হলেন আরমান রাইসা ও তানজেল। খাগড়াছড়ির রামগড়ে মা ও মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। রামগড় সদর ইউনিয়নের পূর্ব বাগানটিলা গ্রামে নির্মম এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন 90 বছর বয়সী আমেনা বেগম ও তার মেয়ে রায়হানা আক্তার। খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে তাদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। বুধবার রাতের কোনো সময় এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে ধারণা পুলিশের। রাতে মা মেয়ে ছাড়া আর কেউ বাড়িতে ছিলেন না বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা জানায়, জমিজমা নিয়ে পারিবারিক বিরোধ চলে আসছিল। কেন এবং কারা এই ঘটনায় জড়িত তা তদন্ত করে দেখছে পুলিশ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে দ্বিতীয় দিনের মতো ব্যাচ ধারণ করে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষক সমিতি। প্রশাসনিক ভবনের নিচে দুপুর 12:30 থেকে 1টা পর্যন্ত এই কর্মসূচি পালন করেন তারা। গত 18 ফেব্রুয়ারি শিক্ষক লাঞ্ছনায় অভিযুক্ত শিক্ষার্থীদের বিচারের দাবিতে 3 সপ্তাহের আলটিমেটাম দেয় শিক্ষক সমিতি। আলটিমেটাম শেষ হলেও ভাইস চ্যান্সেলর কোনো পদক্ষেপ না নেওয়ায় দ্বিতীয় দিনে গড়ায় অবস্থান কর্মসূচি। আগামী 26 আগস্টের মধ্যে দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তারা। এদিকে ভাইস চ্যান্সেলরকে আওয়ামী দস্যুর আখ্যা দিয়ে তিনি আগের সুবিধাভোগীদের পুনর্বাসনের চেষ্টা করছেন এমন অভিযোগে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট দেখুন। স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি হয়েছে গাজীপুরের টঙ্গীতে। র্যালিটি ময়মনসিংহ মহাসড়কের চেরাক আলী থেকে শুরু হয়ে টঙ্গী কলেজ গেটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। প্রধান অতিথি ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহিন। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে সিলেটের বিশ্বনাথে। র্যালিটি দুপুরে দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আলোচনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি গৌস আলী। নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা হয়েছে কিশোরগঞ্জে। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য যুগ্ম সচিব আনোয়ামা নাজিমউদ্দিন। কুড়িগ্রামে মাদক প্রতিরোধে অভিযাত্রা শুরু করেছে জেলা মাদক প্রতিরোধ কমিটি। জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা মাদক প্রতিরোধ কমিটির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবুর নেতৃত্বে এতে অংশ নেন বিভিন্ন পেশাজীবী ও শ্রমজীবীরা। বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। খুলনা মাওয়া মহাসড়কে সকাল 9টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলে দুপুর 1টা পর্যন্ত। এবার এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে নোয়াখালীর চাটখিল উপজেলা প্রশাসন। সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তাসলিমুন নেসা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেবই কাজীরবাগ আলিম মাদ্রাসাকে ফাজিল ডিগ্রি মাদ্রাসায় উন্নতি করায় শোকরানা মাহফিল ও জিপিএ 5 প্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।
ময়মনসিংহ দোকান মালিক সমিতির ঐক্য পরিষদের নতুন কমিটির অভিষেক হয়েছে। দুপুরে স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে এতে বক্তব্য রাখেন নতুন কমিটির সভাপতি জেলা জামায়াতে আমির আব্দুল করিম। নরসিংদীতে সিরাজ মিয়া ও নুরুল আমিন নামে দুই ব্যক্তির বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। দুপুরে সদর উপজেলার কাঠালিয়ায় নোয়াকান্দি এলাকায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। 21শে আগস্ট গ্রেনেড হামলা আসামিদের খালাস দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের আদেশ 4 সেপ্টেম্বর। আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলার বিচার শুরু। জুলাই হত্যা নিয়ে জাতিসংঘের রিপোর্ট 3 মাসের মধ্যে গেজেটভুক্ত করতে হাইকোর্টের নির্দেশ। এনবিআর বিলুপ্তির পথে আরও এক ধাপ অগ্রগতি, 2টি বিভাগ গঠনের বিষয়টি চূড়ান্তভাবে অনুমোদন। ডেঙ্গুতে 24 ঘন্টায় 5 জনের মৃত্যু, এ নিয়ে এবছর মৃত্যু দাঁড়ালো 110 জনে। একই সঙ্গে বাড়ছে চিকুনগুনিয়া। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকে ধন্যবাদ সবাই।